তো আমরা এখন দেখি বাফার দ্রবণ নিয়ে মেনলি বলি যে বাফার দ্রবণের ব্যাপার পিএইচ স্কেলটা একটু দাঁড়িয়ে দিতেন, ঠিক কিছু তো হ্যাঁ আমি হালকা দেখছি দেখাচ্ছি। পিএইচ স্কেল পরে ছোট করে বলে দিব। পিএইচ স্কেল নিয়ে তেমন কোনো মানে টাফ কিছু নাই দেখার মতো, যতটুকু দেখলাম এবার 9-10 এর পরে। আচ্ছা যাই হোক, ওকে। তো মেনলি বাফার দ্রবণ জিনিসটা কি? বাফার দ্রবণটা হচ্ছে আমার ধরো সামথিং এমন একটা দ্রবণ যে দ্রবণটা হচ্ছে কি তোমার, তুমি যদি সামান্য পরিমাণ অ্যাসিড বা সামান্য পরিমাণ ক্ষার যদি যোগ করো, বা যদি সামান্য পরিমাণ ক্ষার যোগ করো, বা মানে মোটামুটি কম পরিমাণ যদি অ্যাসিড বা ক্ষার যোগ করো, তখন কি হবে? উক্ত দ্রবণের পিএইচ মান চেঞ্জ হবে না। ঠিক আছে? বাফার দ্রবণটা অল্প হচ্ছে অল্প। এমন একটা দ্রবণ যেখানে হচ্ছে কি তুমি সামান্য পরিমাণ অ্যাসিড বা সামান্য পরিমাণ ক্ষার যোগ করলে দ্রবণের পিএইচ মান চেঞ্জ হয় না। নরমালি তো যে কোনো একটা দ্রবণে তুমি অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচ মান চেঞ্জ হয়, কিন্তু বাফার দ্রবণে তুমি একটা কম্পারেটিভ পরিমাণ যদি তুমি পিএইচ বা মানে অ্যাসিড বা ক্ষার যোগ করো, তখন তোমার পিএইচ মানটা চেঞ্জ হবে না। দেন হচ্ছে যে বাফার দ্রবণ আমার জেনারেলি একদম ক্ষুদ্র নাকি? না একদম ক্ষুদ্র না, ধরো যে তুমি সামথিং মানে একটা একদম অল্প। কম্পারেটিভ পর্যায়ের আর কি, সামথিং ধরো তুমি আহ, মোটামুটি মানে সামথিং একটা সামান্য পরিমাণ, ধরো তুমি 100 ml এর দ্রবণ আছে, তো ওই ml এর দ্রবণে ধরো তুমি 10 ml পরিমাণ এক্সট্রা যোগ করলেও তোমার কিছু চেঞ্জ হবে না, এরকম টাইপের আর কি। তো বাফার দ্রবণটা হচ্ছে মেইনলি দুই ধরনের, একটা হচ্ছে অম্লীয় বাফার আর একটা হচ্ছে ক্ষারীয় বাফার। তো অম্লীয় বাফারটা কি? অম্লীয় বাফার হচ্ছে ওই দ্রবণ যে দ্রবণে কি হয় মানে তোমার দুর্বল অ্যাসিড ও তার অনুবন্ধী তার অনুবন্ধী ক্ষার থাকে। দুর্বল অ্যাসিড ও তার অনুবন্ধী লবণ, দুর্বল অ্যাসিড ও তার অনুবন্ধী লবণ থাকে। অর্থাৎ ধরো যে আমাদের ইথানোয়িক অ্যাসিড ও কি ইথানোয়িক অ্যাসিডের অনুবন্ধী লবণ কি হবে? CH3 COO Na, সোডিয়াম ইথানয়েড। এরকম দ্রবণটা হচ্ছে কি, অর্থাৎ যে দ্রবণে দুর্বল অ্যাসিড ও তার অনুবন্ধী লবণ থাকে তাকে বলা হয় অম্লীয় বাফার। আর ক্ষারীয় বাফার হচ্ছে ওই ক্ষার বাফার যাতে কি হয় দুর্বল ক্ষার এবং ওই ক্ষারের অনুবন্ধী লবণ থাকে। ঠিক আছে, ওই ক্ষারের অনুবন্ধী লবণ থাকে, তাকে বলা হয় ক্ষারীয় বাফার। যেমন তা কি, যেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড ও ধরো সোডিয়াম মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ও অ্যামোনিয়াম ক্লোরাইড, একে বলা হয় কি, এটা হচ্ছে আমার ক্ষারীয় বাফার। ঠিক আছে, এখন আমরা নরমালি যে অম্লীয় বাফার ও ক্ষারীয় বাফার এর প্রস্তুতিটা দেখবো যে কিভাবে প্রস্তুত হয়। সামথিং ধরো অম্লীয় বাফার ও ক্ষারীয় বাফার উভয় প্রস্তুতিতে একটা কমন টার্ম থাকে, এবং কমন ব্যাপারটা হচ্ছে আমার যে সামথিং আমি যদি বলি, প্রথমে আমরা অম্লীয় বাফার ক্রিয়েট করতেছি। অম্লীয় বাফার আমার দুই ভাবে ক্রিয়েট করা যায়। অম্লীয় বাফার আমার দুই ভাবে ক্রিয়েট করা যায়। কি কিভাবে? আমার স্টেপ 1 হচ্ছে আমি সেখানে দুর্বল অম্ল নিব এবং কি ওই অম্লের তুলনায় এবং অম্লের থেকে অম্লের চেয়ে কম পরিমাণে, অম্লের চাইতে কম পরিমাণে অনুবন্ধী লবণ নিব। ঠিক আছে, কম পরিমাণে অনুবন্ধী লবণ নিব, তার অনুবন্ধী লবণ। অর্থাৎ ধরো আমি যদি কি হয়, অর্থাৎ জিনিসটা মানে কি যে আমি ধরো 100 মিলিমোল সামথিং, ধরো 100 মিলিমোল আমি কি নিচ্ছি, আমি সোডিয়াম বা ইথানোয়িক অ্যাসিড নিচ্ছি, ধরো 100 মিলিমোল ইথানোয়িক অ্যাসিড নিচ্ছি। তো আমার তার অনুবন্ধী লবণ কি নিব? অনুবন্ধী লবণ সোডিয়াম ইথানোয়েট এর থেকে কম পরিমাণে হবে, অর্থাৎ ধরো যে 30 মিলিমোল নিব। ঠিক আছে, সেখানে 30 মিলিমোল সোডিয়াম ইথানয়েড থাকবে। ঠিক আছে, আর এটা হচ্ছে মেথড 1। আর আমার মেথড 2 কি? মেথড 2 হচ্ছে আমি আরেকভাবেও তুমি ক্রিয়েট করতে পারি। সে মেথড 2টা হচ্ছে আমার যে দুর্বল অম্ল নিব এবং ওই অম্লের দ্রবণে অম্লের চাইতে কম পরিমাণে, ঠিক আছে, অম্লর চাইতে কম পরিমাণে তীব্র ক্ষারক নিব, কম পরিমাণে তীব্র ক্ষারক নিব। অর্থাৎ ধরো কিরকম, ধরো আমি 100 ml সোডিয়াম বা ইথানোয়িক অ্যাসিড নিচ্ছি, তাহলে আমি করব কি, বা 100 মিলিমোল ইথানোয়িক অ্যাসিড নিচ্ছি, তাহলে কি হবে, আমি সেখানে ধরো 30 মিলিমোল তীব্র ক্ষার নিব, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড নিব। আসলে অনুবন্ধী লবণটা সব হয়ে যাবে না? অনুবন্ধী হ্যাঁ লবণ দেবে একটাতে, আরেকটাতে
তাহলে এখানে হবে কি, এরপর পরবর্তীতে এই স্টেপ থেকে কি হবে, এই যে 30 মিলিমোল যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে এটা অতি সক্রিয়, এ কি করবে, এর সাথে বিক্রিয়া করে ফেলবে, বিক্রিয়া করে কি করবে, CH3COOH প্লাস NaOH, সেখান থেকে কি হবে, সোডিয়াম ইথানয়েড উৎপন্ন হবে। অর্থাৎ আমার সোডিয়াম ইথানয়েড না দেওয়া থাকলে আমি সোডিয়াম ইথানয়েড কি করে ফেললাম, ওই অম্লের, দুর্বল অম্লের অনুবন্ধী লবণ কি করে ফেললাম, ক্রিয়েট করে ফেললাম। তো কত মোল ক্রিয়েট হবে, এখানে যেহেতু 30 মিলিমোল আছে, এখানেও 30 মিলিমোল বিক্রিয়া করে 30 মিলিমোল সোডিয়াম ইথানয়েড গঠন করবে। তো উক্ত দ্রবণে শেষমেশ গিয়ে কি থাকবে, 70 মিলিমোল ইথানোয়িক অ্যাসিড, কারণ 30 মিলিমোলটা খরচ হয়ে গেছে, আর 30 মিলিমোল কি পাবো, আমার সোডিয়াম ইথানয়েড পাবো। ঠিক আছে, জিনিসটা বুঝা গেছে তো, আমার 30 মিলিমোল সোডিয়াম ইথানয়েড থাকবে। অর্থাৎ যেভাবে হোক উভয় ক্ষেত্রে আমার কি হবে, উভয় ক্ষেত্রে আমার যে জিনিসটা আমার এখানে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে উভয় ক্ষেত্রে আমার অম্লীয় বাফারে, অম্লীয় বাফারে আমার উভয় ক্ষেত্রে কি হবে, আমার দুর্বল অম্লের পরিমাণ বেশি হবে কাঠ থেকে। দুর্বল অম্ল ডেফিনেটলি লবণের চাইতে পরিমাণে বেশি থাকতে হবে। ঠিক আছে, এখন দেন আমরা হচ্ছে যে ক্ষারীয় বাফারে যাব, অর্থাৎ ক্ষারীয় বাফারটা কিভাবে প্রস্তুত করতে হয়। তো আমরা যদি ক্ষারীয় বাফারের প্রস্তুতিতে যাই, ক্ষারীয় বাফার প্রস্তুতিটা দেখি আর কি, ওই ওখানে লিখিনি। শালা হ্যাঁ হ্যাঁ দেখি। দুর্বল অম্ল, ঠিক আছে লিখি। আচ্ছা দেন আমরা ক্ষারীয় বাফারে যাব, ক্ষারীয় বাফার কিভাবে প্রস্তুত করতে হয়। তো ক্ষারীয় বাফার প্রস্তুতিটাও একই রকম অম্লীয় বাফারের মতোই, জাস্ট ওখানে কি হবে, দ্রবণে থাকবে যে ওখানে দুর্বল ক্ষার। সবকিছু উল্টে যায়, দুর্বল ক্ষার এবং অনুবন্ধী লবণ নিব, আর একটা হচ্ছে দুর্বল ক্ষার আর অ্যাসিডি দিব, তীব্র অ্যাসিড নিব, অম্লীয় নিব, তীব্র তীব্র অ্যাসিড নিব। দেখো মেথড 1 কি হবে, তোমার দুর্বল ক্ষার এবং দুর্বল প্লাস কি, ক্ষারের চাইতে কম ক্ষারের পরিমাণে অনুবন্ধী লম্ব, ক্ষারের অনুবন্ধী লবণ। ঠিক আছে, ক্ষারের অনুবন্ধী লবণ অর্থাৎ কি, যে NH4OH প্লাস কি NH4Cl। ঠিক আছে, দেন আমার মেথড 2, মেথড 2 তে কিভাবে প্রস্তুত করা যায়, মেথড 2 তে আমরা প্রস্তুত করব দুর্বল ক্ষার তো অবশ্যই নিব, দেন কি নিব, দেন হবে যে আমার তীব্র অ্যাসিড নিব। অর্থাৎ কি হবে দেখো, ধরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিছি, এখানে প্লাস কি নিব, হাইড্রোক্লোরিক অ্যাসিড নিব, এবং এখানেও মনে রাখতে হবে কি, অবশ্যই ক্ষারের পরিমাণ লবণ থেকে বেশি দিতে হবে। তো ধরো এখানে কি হচ্ছে, 100 মিলিমোল নিলাম, তাহলে এখানে লবণ হবে 30 মিলিমোল। ঠিক আছে, দেন এখানেও সেম, এখানে ধরো 100 মিলিমোল নিছি, তাহলে এখানে HCl নিব 30 মিলিমোল। তো HCl কি করবে, কিছু পরিমাণ HCl NH4OH এর সাথে বিক্রিয়া করে ফেলবে, কিছু পরিমাণে HCl NH4OH এর সাথে বিক্রিয়া করে কি করবে, অ্যামোনিয়াম ক্লোরাইড গঠন করবে প্লাস কি H2O গঠন করবে। তো এটাতে কিছু পরিমাণ খরচ হয়ে যাবে, ধরো 30 পরিমাণ একটা এক্সট্রা গঠন হবে। পরে শেষমেশ গিয়ে আমার দ্রবণে কি থাকবে, দ্রবণে শেষমেশ গিয়ে NH4OH থাকবে কত, 100 মাইনাস 30 মিলিমোল ইকুয়াল টু কত, 70 মিলিমোল। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকবে কত, মানে সরি NH4Cl কত, পানির জন্য একটু খরচ হবে না? না পানি তো এখানে কোনো প্রভাব থাকবে না, পানি তো পানি। মোলটাই আর কি, মোল কি পরিমাণ পানি। তো এটা হচ্ছে কি মূলত ক্ষারীয় দ্রবণ ক্ষারীয় বাফার প্রস্তুতি। ঠিক আছে, এক গ্লাস পানি নিয়ে আসো তো। দেন হচ্ছে যে আমি ওই অম্লীয় বাফারের নিয়মানা, মানে আমরা অম্লীয় বাফারের কাজ একটু লাস্ট কি একটু, ঠিক আছে। দেন আমরা হচ্ছে যে অম্লীয় বাফারের কার্যাবলীটা একটু দেখবো, যে অম্লীয় বাফারটা কিভাবে কাজ করে। সে ঠিক আছে, অম্লীয় বাফারের কার্যাবলী এখন যদি বলি, একটা অম্লীয় বাফার জিনিসটা তাহলে কেমন হবে আমি একটু বলি। যে ধরো একটা দ্রবণ, সামথিং একটা সে দ্রবণে, দ্রবণে কি হচ্ছে আমার তীব্র অ্যাসিড থাকবে, সরি দুর্বল অ্যাসিড থাকবে। ঠিক আছে, দুর্বল অ্যাসিড ধরো CH3COOH থাকবে, এবং দুর্বল অ্যাসিডের কি হবে, অনুবন্ধী লবণ থাকবে। ঠিক আছে, CH3COONS। ঠিক আছে, তো নরমালি অম্লীয় বাফারটা কি হবে, অম্লীয় বাফারটা যখন আমি রাখবো দ্রবণে, তা কি হয়ে যাবে, তা ধরো ইথানোয়িক অ্যাসিডটা
প্রথমেই কি হবে, ভেঙে যাবে। তো ইথানোয়িক অ্যাসিড যদি ভেঙে যায় কি হবে, H+ গঠন করবে প্লাস ইথানয়েড আয়ন গঠন করবে, ঠিক আছে, সরি CH2 বলো মাইনাস গঠন করবে, ঠিক আছে। একই রকম ভাবে কি হবে, সোডিয়াম ইথানয়েডও ভেঙে যাবে, এন এটা বাড়ে যাবে না? ইয়েস, বের হয়ে গিয়ে কি হবে, সোডিয়াম আয়ন গঠন হবে আর কি ইথানয়েড আয়ন গঠন হবে, ঠিক আছে। এখন যদি উক্ত দ্রবণে কি করি, এখন আমরা কি বলছি, বাফার দ্রবণে কি হয়, পিএইচ স্থির থাকে, অর্থাৎ বাফার দ্রবণে পিএইচ স্থির থাকার মানে কি, যে উক্ত দ্রবণে H+ ও OH- এর কি পরিমাণ স্থির থাকে, ঠিক কিনা, এর মানেই তো পিএইচ Yep. স্থির। তো এখন দেখো যে উক্ত দ্রবণে যখন যদি আমি অ্যাসিড যোগ করি, সে ধরো আমি অ্যাসিড নিলাম, তো আমি অ্যাসিড যোগ করলে কি হবে, দেখো যে অ্যাসিড অ্যাড করলে সামথিং, ধরো আমি অ্যাসিড অ্যাড করছি, অ্যাসিড অ্যাড করার মানে কি, আমার কি উক্ত দ্রবণে H+ আয়ন অ্যাড করা না। Yep. এখন আমরা যদি উক্ত দ্রবণে কি করি, H+ আয়ন যুক্ত করি, তাহলে H+ আয়নটা কি হবে, দেখো এই যে এখানে CH3 H+ আয়ন নিলে কি হবে জানো, এই ইথানয়েড আয়ন আছে না, হুম। এই ইথানয়েড আয়নের সাথে কি হবে, H+ একত্রে বিক্রিয়া করে কি করবে, সোডিয়াম ইথানয়েড গঠন করে ফেলবে, সরি সোডিয়াম ইথানয়েড বলতেছি, ইথানোয়িক অ্যাসিড এটা মানে গঠন করে আগেরটা ফেলবে। এটাই তো। হুম, হুম। আবার মানে ইথানোয়িক অ্যাসিড গঠন করে ফেলবে, অর্থাৎ কি হবে, দ্রবণে H+ এর পরিমাণ স্থির থাকবে, ঠিক আছে। অর্থাৎ অম্লীয় বাফারে আমরা যদি সামথিং, আমরা এখানে বিক্রিয়াটা লিখি যে অ্যাসিড অ্যাড করলে কি হবে, অ্যাসিড অ্যাড করলে CH3 সি ডবল মাইনাস যে আয়ন ইথানয়েড আয়ন আছে তা কি হবে, H+ আয়নের সাথে গঠন করে বিক্রিয়া করে কি করে কিছুই ফেলবে, তৈরি হবে একটা। ইথানোয়িক অ্যাসিড করে মানে ফেলবে, আগেরটা হয়ে যাবে। দ্রবণে H+ আয়নের ঘনমাত্রা স্থির থাকবে, ঠিক আছে। এখন যদি আমরা কি করি, ক্ষার অ্যাড করি সামথিং, ধরো আমরা উক্ত দ্রবণে কি করলাম, ক্ষার অ্যাড করলাম, তো ক্ষার অ্যাড করলে কি হবে, ধরো ওএইচ ও মাইনাস ওএইচ মাইনাস না হবে। OH- আয়ন অ্যাড করলাম, ঠিক আছে, সামথিং OH- আয়ন অ্যাড করলে কি হবে, OH- আয়ন অ্যাড করলে তা কি হবে, এই যে হাইড্রোজেন আছে না, উক্ত হাইড্রোজেনের হ্যাঁ সাথে হ্যাঁ, কি করবে, OH- H2 আয়নটা করে ফেলাবো। বিক্রিয়া করবে, OH- আয়ন বিক্রিয়া করে কি করবে, আমার H2। পানি গঠন করবে, ঠিক আছে। এখন সামথিং দেখো বেস করলে কি পাবে, H+ আয়ন OH- আয়নের সাথে বিক্রিয়া করে পানি গঠন করলো, ঠিক আছে। এখন যেহেতু পানি গঠন করলো, তার মানে কি উক্ত দ্রবণে কি হচ্ছে, পানি গঠন করার ফলে কি হবে, দ্রবণে H+ আয়নের পরিমাণ কমে গেছে না, সামথিং আমি পানি অ্যাড করছি আর দ্রবণে H+ আয়নের পরিমাণ কমে যাবে না। তাহলে তো ইয়ে হবে না, বাফারের ইয়ে হ্যাঁ রাখতে হ্যাঁ, হবে। বাফারের ক্ষমতা তো কি হয়ে যাবে, মানে চেঞ্জ হয়ে যাবে, ঠিক কিনা। তো ওই টাইমে কি হবে, H+ যাতে কি হয় অপরিবর্তিত থাকে, সেজন্য কি হবে, কিছু পরিমাণ ইথানোয়িক অ্যাসিড বা যেগুলো মৃদু বিশ্লেষ্য, এই অ্যাসিড যেটা দ্রবণে ছিল, কিছু পরিমাণ অ্যাসিড কি হবে, আবার ভেঙে যাবে, কিছু পরিমাণ অ্যাসিড বিয়োজিত হয়ে কি করবে, ইথানয়েড আয়ন গঠন করবে, এবং কি করবে, H+ আয়ন গঠন করবে, যে কারণে আবার কি এইচ হবে, প্লাস দ্রবণে H+ আয়ন আবার ফিরে আসবে, অর্থাৎ কি হবে, এর ফলে কি হবে, দ্রবণে আবার H+ আয়ন ফিরে আসবে, তো কি হবে, পিএইচ অপরিবর্তিত থাকবে। জিনিসটা বুঝা গেছে, সেম থাকবে। হ্যাঁ হ্যাঁ সেম থাকবে, হ্যাঁ বুঝা গেছে তো জিনিসটা। অর্থাৎ আমরা যদি অ্যাসিড অ্যাড করি উক্ত দ্রবণে, আমি আবারও জিনিসটা বলি সামথিং, ধরো আমরা উক্ত দ্রবণে যদি আমরা কি করি, অ্যাসিড অ্যাড করি, অ্যাসিড অ্যাড করা হলে কি হবে, অ্যাসিড অ্যাড করা হলে কি হবে, অ্যাসিড অ্যাড করা হলে ওই H+ আয়নটা কি হবে, ইথানয়েড আয়নের সাথে বিক্রিয়া করে কি করবে, সোডিয়াম ইথানয়েড গঠন করবে, ঠিক কিনা। আর যদি আমি কি করি, আমি যদি ধরো ক্ষার অ্যাড করি, আমি যদি ক্ষার অ্যাড করি তাহলে কি হবে, ওই OH- আয়নটা কি করবে, OH- আয়নটা আমার H+ আয়নের সাথে মিলে পানি গঠন করবে, ফলে কি হবে, দ্রবণে H+ আয়নের শর্টেজ হবে, এইচ তো প্লাসের শর্টেজ, সাথে H2। হুম, তখন কি দ্রবণে প্রোটন আয়নের শর্টেজ হচ্ছে না, ওই প্রোটনটা কি হবে আবার, মানে কিছু পরিমাণ মৃদু অ্যাসিড, আমরা তো জানি কি মৃদু ভাই অম্লগুলা, যেটা এইচ প্লাসের সাথে ইয়ে করছে, যে ইথানিক অ্যাসিড করছে, ওইটা কি আর ভাঙবে? হ্যাঁ, মনে কর আমরা অ্যাসিড যে যোগ করছি, অ্যাসিড যোগ করার পরে যে ইথানিক অ্যাসিড যেটা হইছে, এখন ওইটা আমরা আবার তো, ভাঙি যাবে গা, যে এইচ না প্লাসের না না শর্টেজ না পূরণ না করার না জন্য। না না ওইটা কেন ভাঙবে, আমরা ওইটা কেন ভাঙবে, এখানে নরমালি এখানে কি আছে, ইথানোয়িক অ্যাসিড থেকে যাবে না দ্রবণে, ওখান থেকে ভাঙবে, আমরা তো দ্রবণে, বাফার দ্রবণ তো এমন না যে সামথিং আমার বাফার দ্রবণে কি হ্যাঁ হ্যাঁ, করলাম, একবার অ্যাসিড দিলাম, আচ্ছা। আবার খাদ দিলাম, আবার অ্যাসিড দিলাম, এটা তো না, বাফার দ্রবণ তো এরকম না, হ্যাঁ, আবার বাফার দ্রবণে বেশ আইদার দিলাম। অ্যাসিড দিব অর খাদ দিব, হ্যাঁ হ্যাঁ, তো আমরা যদি খাদ দিই তখন হবে ওই ঘটনা, অ্যাসিড দিলে এই ঘটনা, এখন ও বুঝছি বুঝছি বুঝছি। এবার বুঝছি। ঠিক আছে, বুঝা গেছে জিনিসটা। দুটো আলাদা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। আচ্ছা ঠিক আছে, আমি পেজ শিফট করতেছি, দেন হচ্ছে আমার আহ দেখি এখন হচ্ছে আমার
ক্ষারীয় বাফারের কার্যাবলী। ঠিক আছে, ক্ষারীয় বাফারটা কি হয় দেখো, সেম আমরা অম্লীয় বাফারটা যদি বুঝি, ক্ষারীয় বাফারটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো খুবই ইজি জিনিস। আর এতে আমরা কোনটা সোডিয়াম সরি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিবেন। ক্ষারীয় বাফার মানে হচ্ছে আমার উক্ত দ্রবণে কি আছে, ক্ষার আছে, দুর্বল ক্ষার আছে, ক্ষার নাই জাস্ট, আচ্ছা আর ওইটার কি অনুবন্ধী লবণ আছে। তোরা অ্যামোনিয়াম ক্লোরাইড হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড, অর্থাৎ কি হবে এখানে আমার NH4OH, সেটা ভেঙে ওই গিয়ে কি সিস্টেমটা হবে, দেখবো না আবার মেথড 2 তেও আমরা কাহিনী করতে পারবো না? আরে মেথড 2 তে কাহিনী করলো কি হবে, আলটিমেটলি গিয়ে আমার এটা ক্রিয়েট হবে না। রেজাল্ট হয়ে যাবে। বুঝছি আমার ভাই, মেথড 2 তে দেখো তো এই আলটিমেটলি গিয়ে কি ক্রিয়েট হয়েছে, এটাই তো ক্রিয়েট হয়েছে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেন আচ্ছা হচ্ছে NH4OH প্লাস প্লাস OH মাইনাস, দেন হবে অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড ভেঙে গিয়ে হবে কি অ্যামোনিয়াম আয়ন প্লাস ক্লোরাইড আয়ন। ঠিক আছে, এখন উক্ত দ্রবণে আমি যদি কি করি, সামান্য পরিমাণ অম্ল যোগ করি, ধরো যে আমরা যদি অ্যাসিড অ্যাড করি, ঠিক আছে, অ্যাসিড অ্যাড করা হলে কি হবে, তার মানে কি উক্ত দ্রবণে H প্লাস আয়ন অ্যাড করলাম, ঠিক কিনা, H প্লাস আয়ন দিলাম। তো H প্লাস আয়ন দিলে কি হবে, তা কি হবে দেখো, সিমিলারলি OH মাইনাস আয়নের সাথে কি করবে, বিক্রিয়া করে ফেলবে। H প্লাস আয়ন OH মাইনাস আয়নের সাথে বিক্রিয়া করে কি করবে, পানি গঠন করে ফেলবে। ঠিক আছে, তো নরমালি কি হবে, H প্লাস আয়ন OH মাইনাস আয়নের সাথে বিক্রিয়া করে কি করবে, পানি গঠন করে ফেলবে। এখন যদি পানি গঠন করে ফেলে তাহলে কি হবে, দ্রবণে OH মাইনাস আয়নের ঘাটতি হবে না। এখন দ্রবণে তো OH মাইনাস আয়নের ঘাটতি হবে, তো OH মাইনাস আয়নের ঘাটতি হলে কি হবে, কিছু পরিমাণ ওই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ কিছু পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আবার ভেঙে যাবে, ভেঙে গিয়ে কি করবে, ভেঙে গিয়ে সে আবার প্রয়োজনীয় OH মাইনাস আয়নের কি করবে, দ্রবণে ওই ফেরত আনবে। ঠিক আছে, অর্থাৎ কিছু পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি হবে, ভেঙে যাবে, ভেঙে গিয়ে কি করবে, সে অ্যামোনিয়াম আয়ন ও একই সাথে হাইড্রোক্সিল আয়ন কি করবে, দ্রবণে ফেরত আনবে। ফলে কি হবে, দ্রবণের পিএইচ আর পিওএইচ এর মানটা স্থির থাকবে। বুঝা গেছে? ওকে, তারপর ইয়ে তো সেম না, বেস ক্রিয়েট করলে আমাদের H প্লাস ইয়ে হবে, OH তো বিক্রিয়া করবে। তুমি জিনিসটা বুঝতেছো তো? হ্যাঁ হ্যাঁ দেন হচ্ছে আমরা যদি দ্রবণে কি করি, মানে ক্ষার যোগ বেস করি, ক্ষার যোগ করলে কি হবে, ক্ষার যোগ করলে মানে কি উক্ত দ্রবণে আমি OH মাইনাস আয়ন অ্যাড করছি। এখন OH মাইনাস আয়ন অ্যাড করলে কি হবে, কিছু পরিমাণ অ্যামোনিয়াম আয়ন আমার কি করবে, OH মাইনাস আয়নের সাথে বিক্রিয়া করে ফেলবে। OH মাইনাস আয়নের সাথে বিক্রিয়া করে কি করবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড গঠন করবে। ফলে কি হবে, ওই যে এক্সট্রা যে অ্যামোনিয়াম আয়ন মানে হাইড্রোক্সিল আয়নটা আসছিল সেটা প্রশমিত হয়ে যাবে। ফলে দ্রবণের পিএইচ কি থাকবে, স্থির থাকবে। জিনিসটা বুঝা গেছে? অর্থাৎ ব্যাপারটা খুবই সিম্পল না, ব্যাপারটা ধরো আমি যদি বলি সাধারণত খুবই সিম্পল তো নাকি। বুঝছি তো ভাইয়া। মানে তোমার যদি আমরা অ্যাসিড যোগ করি সামথিং, দেখো আগের পেজে আবার আমি বলি যে আমরা যদি কি করি, আমরা যদি এখানে এই বাফার দ্রবণে কি করি, অ্যাসিড যোগ করি, অ্যাসিড যোগ করলে কি হবে আমার ওই যে H প্লাস আয়নটা দিছি, এক্সট্রা H প্লাস আয়ন, এক্সট্রা H প্লাস আয়নটা কি হবে আমার কার সাথে, ওই ওই ওএইচ মানে ইথানয়েড আয়নের সাথে কি করবে, বিক্রিয়া করে কি করে ফেলবে, সে ইথানোয়িক অ্যাসিড গঠন করে ফেলবে। ফলে উক্ত দ্রবণের H প্লাস আয়ন প্রশমিত হয়ে যাবে। আবার আমরা যদি OH মাইনাস আয়ন যোগ করি, OH মাইনাস আয়নকে কি করবে, প্রোটন বিক্রিয়া করে প্রশমিত করে পানি গঠন করে ফেলবে। তো পানি গঠনের পর যে এক্সট্রা মানে কিছু পরিমাণ H প্লাস আয়ন লস হবে না, OH প্লাস আয়নটা আবার কি হবে, সে কিছু পরিমাণ মৃদু অ্যাসিড ভাঙ্গনের ফলে সে আবার কি করবে, দ্রবণে ফেরত আনবে। বুঝে গেছে? অর্থাৎ আমাদের বাফার দ্রবণের উদ্দেশ্য থাকবে কি, অ্যাসিড ও ক্ষার উভয়ই যা যোগ করব, H প্লাস আয়ন বা OH মাইনাস আয়ন যাই যোগ করব তাকে প্রশমিত করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এখানের পর আমরা এখানে দেখি ব্যাপারটা বুঝা গেছে তো? তুমি বুঝছো জিনিসটা? হ্যাঁ হ্যাঁ, এটা একটু লিখি একটু। আচ্ছা ঠিক আছে, লেখো। তুমি চাইলে পিক তুলেও রেখে দিতে পারো তো, বা আমি তো রেকর্ডে দিয়ে দিব, রেকর্ড দিয়ে দিলে তুমি ওখান থেকে তো দেখে নিতে পারো। না ওটা লিখতেছিলাম তো। আসলে ক্লাসে 40 মিনিটের টাইম থাকে তো, দেন তো লেখা রুম অফ হয়ে যায়, এজন্য বললাম। লেখা না না, ওখানে লাস্টে লিখতে যেগুলা স্ক্রিনশট তুলে বা তুলে ফেলে, যেগুলো লাস্টে লিখতে পরে দিবে, নাহলে আলসি আমি লিখি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে অবশ্যই লেখো। লিখতে পারি লিখছি।
দেখছো? হ্যাঁ হ্যাঁ। ওকে, দেন হচ্ছে আমরা এবার আমরা দেখবো সামথিং। এবার আমাদের যে টপিকটা এটা হচ্ছে যে মোটামুটি আরেকটু ইম্পর্টেন্ট টপিক, এখানের মধ্যে একটা আরো বেসিক আমাদের স্ট্রং হবে, ঠিক আছে? আমাদের বেসিকটা স্ট্রং হবে। বেসিকটা নিয়ে আমরা আলোচনা করি যে বাফার দ্রবণে, ঠিক আছে, কেন দুর্বল অম্ল বা ক্ষার ব্যবহার করা হয়, ঠিক আছে? বাফার দ্রবণে কেন দুর্বল অম্ল বা ক্ষার ব্যবহার করা হয়, বা আমরা যদি উল্টাভাবে বলি কেন তীব্র অম্ল বা ক্ষার ব্যবহার করা হয় না। ঠিক আছে, বাফার দ্রবণে কেন দুর্বল অম্ল বা ক্ষার ব্যবহার করা হয়, কেন তীব্র অম্ল বা ক্ষার ব্যবহার করা হয় না, ঠিক আছে? তো এই কথা ইয়াটা নিয়ে যদি আমরা আলোচনা করি, দেখো সামথিং একটা জিনিস চিন্তা করো যে আমাদের বাফার দ্রবণে কি হয়। ধরো আমরা একটা অম্লীয় বাফার নিয়ে আমরা এখন কাজ করি। অম্লীয় বাফারটা আমি তোমাদেরকে আবার দেখাই যে CH3COOH, আবার কি CH3COONA, ঠিক আছে? এখন উক্ত দ্রবণে আমার যদি দুর্বল অম্ল ব্যবহার কেন করছি, দেখো দুর্বল অম্ল ব্যবহার করার ফলে কি হচ্ছে যে দ্রবণে আমরা জানি কি দুর্বল অম্ল পুরাটা বিয়োজিত হয়ে যায় না, অর্থাৎ পুরো ইথানোয়িক অ্যাসিড কি হয়ে যাবে না, বিয়োজিত হয়ে যাবে না, কিছু পরিমাণ দ্রবণে থেকে যাবে। এটা থেকে যাওয়ার কারণেই কি হচ্ছে, পরে আমার সুবিধা হয় না, পরে আমার কি হয়, আমি পরে প্রয়োজনের সময় কি করতে পারি, অ্যাসিডটাকে বিয়োজন করে কি করতে পারি, অ্যাসিডটাকে বিয়োজন করে ধরো আমরা ইথানোয়িক অ্যাসিডকে বিয়োজন করে কি করতে পারি, CH3 প্লাস H প্লাস আয়ন গঠন করতে পারি। অর্থাৎ প্রয়োজনের সময় আমরা কি করতে পারি, দ্রবণ H প্লাস আয়নটাকে ফেরত পাইতে পারি, ঠিক কিনা? বা আমরা যদি ক্ষারের কথা চিন্তা করি, আমরা দ্রবণে কি করি, এখানে এন কেন? এনটা ভুলে লিখছি, এটা বুঝতেছো না, কেটে দিলাম যে। তো এখানে কি হবে, এরপর NH4 প্লাস আয়ন প্লাস OH মাইনাস আয়ন কি ঠিক করতে আছে ঠিক পারি। আছে, একটু কাটি দিচ্ছি। তো এখন এইখানে যদি এই টপিকটাতে আমরা যদি দেখি যে কেন আমরা কি করতেছি, যে নরমালি আমাদের এই বিক্রিয়াটা চিন্তা করো, আমরা এখানে কি করি সামথিং, ধরো যে অ্যাসিড যেটা আছে বা আমার ক্ষার যেটা আছে, অ্যাসিড বা ক্ষার উভয়টা কি করে, আমার উভয়টা প্রয়োজনের সময় আমার H প্লাস আয়ন বা প্রয়োজনের সময় OH মাইনাস আয়নটা কি করতে পারে, ক্রিয়েট করতে পারে। সে কারণে কি হয়, দ্রবণ H প্লাস আয়ন ও OH মাইনাস আয়নের কি হয়, সাম্যাবস্থা বজায় থাকে, ঠিক কিনা? এই জন্য আমরা কি করি, উক্ত দ্রবণে আমরা দুর্বল অম্ল বা ক্ষার ব্যবহার করি, ঠিক আছে? এখন যদি আমরা তীব্র অম্ল বা ক্ষার ব্যবহার করতাম, সামথিং ধরো আমরা তীব্র অম্ল বা ক্ষার ব্যবহার করছি, তো তীব্র অম্ল বা ক্ষার ব্যবহার করলে মেনলি কি হতো, তীব্র অম্ল বা ক্ষার আমার কি করতো, ধরো যে পুরাটাই দ্রবণ আয়নিত হয়ে যেত, ঠিক কিনা? অর্থাৎ তুমি যদি একটা দ্রবণে তীব্র অম্ল বা ক্ষার নাও, ধরো তুমি HCl নিছো, আর ধরো যে আমার CH3COONA নিছো, সোডিয়াম মানে ইথানয়েড, তো কি হবে, দ্রবণে পুরা HCl কি হয়ে যাবে, তীব্র অ্যাসিড গুলো কি হয় বা তীব্র ক্ষার কি হয়, 100% আয়নিত হয় না? তো এটা পুরো তো আয়নিত হয়ে যাবে, তখন তো আর আমরা প্রয়োজনের সময় কি করতে আয়ন পারবো। থাকবে না আর ওই যে ইয়ে করার হ্যাঁ, জন্য, প্রশমিত করার প্রয়োজনের জন্য। সময় তো আমরা আবার কি করতে পারবো না, এইভাবে করে H প্লাস আয়নটা ক্রিয়েট করতে পারবো না, জিনিসটা বুঝা গেছে? পিএইচ এর ডিফারেন্স চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, তখন একটা পিএইচ এর পার্মানেন্ট ডিফারেন্স আসবে, অর্থাৎ আমরা পিএইচটা তো ছিল আমরা মেনটেন করতে পারবো না, হ্যাঁ হ্যাঁ, মেনটেন কেন করতে পারবো না, মেনটেন না করতে পারি কারণ এখানে এক্সট্রা আমরা কোনো আয়ন পাইতেছি না যেটার সাথে আমরা বিক্রিয়া করি আবার প্রশমিত মানে হ্যাঁ হ্যাঁ আগের ইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এই জিনিসটাই তো এই জন্য আমাদের ব্যবহার করা হয়। দেন হচ্ছে আরেকটা টপিক, আমরা ওই টপিকটা দেখি, একে বলা হয় যে, এখন যেটা বলবো এটা হচ্ছে বাফার ক্ষমতা। বাফার ক্ষমতাটা কি, বাফার ক্ষমতাটাও ইজি। বাফার ক্ষমতাটা হচ্ছে যে আমার যে কোনো একটা দ্রবণে সামথিং, ধরো একটা দ্রবণে, একটা বাফার দ্রবণে আমরা যদি কি করি, একটা অ্যাসিড আর ক্ষার তো আমরা যে কোনো পরিমাণ আমরা অ্যাড করতে পারবো না, বুঝছো তো? অর্থাৎ আমরা একটা বাফার হ্যাঁ দ্রবণে তো আমরা ধরো অল্প পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে কি করবে, সেটা পিএইচ কে সাস্টেইন রাখবে, অর্থাৎ পিএইচ কে নির্দিষ্ট রাখবে, ঠিক কিনা? কিন্তু আমরা যদি অনেক অ্যাসিড দিয়ে দিই বা অনেক ক্ষার দিয়ে দিই, কি হবে, উক্ত দ্রবণের পিএইচ চেঞ্জ হতে থাকবে না? হুম। তো এভাবে বাফার দ্রবণে আমরা মানে যে পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে কি হয়, উক্ত বাফার দ্রবণের পিএইচ এক একক বৃদ্ধি পায়, ঠিক আছে? তাকে বলা হয় কি, উক্ত উক্ত বাফার দ্রবণের, তাকে উক্ত বাফার দ্রবণের কি বলে, বাফার ক্ষমতা বলে, ঠিক আছে? জিনিসটা বুঝে গেছে? অর্থাৎ আমার এখানে একটা অ্যামাউন্ট এক্স অ্যামাউন্ট পরিমাণ যদি আমি অ্যাসিড দিই বা ক্ষার দিই, তাহলে কি হবে, উক্ত বাফার দ্রবণের পিএইচ বেড়ে কি হবে, এক একক বেড়ে যাবে না বা এক একক হ্রাস পাবে না?
ওই অ্যামাউন্টটা, যে অ্যামাউন্টটা দিলে কি হচ্ছে আমার পিএইচ, যতটুকু বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ ওটাকে হ্যাঁ, বলে বাফার। তাকে বলা হয় বাফার ক্ষমতা। সামথিং ধরো যে এখন যদি আমরা বলি যে কোনো একটা কোন একটা বাফার দ্রবণের বাফার ক্ষমতা যত বেশি হবে, বাফার দ্রবণের বাফার ক্ষমতা যত বেশি হবে, উক্ত বাফার দ্রবণটা তত বেশি ভালো বাফার। ঠিক আছে, বাফার দ্রবণটা তত বেশি ভালো। বুঝছো তো কেন? কারণ সেখানে তোমার ওই তাকে পরিবর্তন ঘটাইতে, তাকে পিএইচ এর পরিবর্তন ঘটাইতে আমার কি করতে হচ্ছে, বেশি পরিমাণে অ্যাসিড বা ক্ষার যোগ করতে হচ্ছে। অর্থাৎ জিনিসটা তত বেশি ভালো যে তত বেশি সে, কারণ বাফারের কাজই তো কি পিএইচ না বাড়াইতে দেয়া। তো তার মানে কি, যেহেতু বাফার ক্ষমতা বেশি, তার মানে কি সে উক্ত দ্রবণে বেশি পরিমাণ অম্ল ক্ষার দেয়া লাগতেছে, ফলে সে উক্ত বাফার দ্রবণটা তত বেশি কি প্রশ্ন যোগ ভালো, করতেছে। হ্যাঁ তত বেশি তার ক্ষমতা ভালো। তো বাফার ক্ষমতা গাণিতিক ভাবে যদি আমরা বলি, গাণিতিক ভাবে বাফার ক্ষমতা বের করে কিভাবে, সামথিং ধরো যে সামথিং ধরো যে এক্স পরিমাণ অ্যাসিড বা ক্ষার দেয়, ঠিক আছে, অ্যাসিড বা ক্ষার যোগ করায় যদি পিএইচ বাড়ে পি পরিমাণ, ঠিক আছে, যদি পিএইচ বাড়ে কি পরিমাণ, পি পরিমাণ, ঠিক আছে, তাহলে কি পিএইচ বাড়াতে অ্যাসিড বা ক্ষার লাগে কত, এক্স। সুতরাং 1 একক পিএইচ বাড়াতে অ্যাসিড বা ক্ষার লাগবে কত, এক্স বাই পি, ঠিক কিনা? এবং বুঝছো জিনিসটা, একে বলা হচ্ছে কি বাফার ক্ষমতা। অর্থাৎ বাফার ক্ষমতা ইকুয়াল টু কি, বাফার ক্ষমতা হচ্ছে অনুপাত, অনুপাতটা কি আমার যে যতটুকু দিছি বা হ্যাঁ যোগকৃত অ্যাসিড বা ক্ষারের পরিমাণ ডিভাইডেড বাই কি, যে মোট পরিবর্তিত পিএইচ এর মান, ঠিক আছে, পরিবর্তিত পিএইচ এর মান। বুঝা গেছে জিনিসটা? বুঝছো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেন দেখি, দেন তোমার কি টপিক আছে এখানে। মোটামুটি জিনিসগুলো বলা আছে, অম্লীয় ক্ষারীয় বাফারের কার্যাবলী বলা হয়েছে। দেন আমরা দেখবো যে বাফার দ্রবণের সম্পর্কিত হ্যান্ডারসন হেসেলবার্গ সমীকরণ। দেখো বাফার দ্রবণ সম্পর্কিত হ্যান্ডারসন হেসেলবার্গ সমীকরণটা কেমন, বা বাফার দ্রবণের মান সেটা কিভাবে বের করবে। দেখো ধরো একটা অ্যাসিড, সেটা কি একটা অ্যাসিড, ধরো আমার ইথানোয়িক অ্যাসিড, সে কি হয়ে যায়, ভাঙ্গে কি হয়, CH3 C+O- প্লাস H+, ঠিক কিনা? তো উক্ত অ্যাসিডের জন্য আমার অ্যাসিডের বিয়োজন ধ্রুবক Ka ইকুয়াল টু কত হবে, Ka ও মাইনাস আর কেমনে মাইনাস, Ka ইকুয়াল টু হবে H+ ইনটু কি CH3 C+O-। দাদা ওটাই বলছি তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে বলছি, ঠিক আছে বলছো, দেখি CH3 C+OH, ঠিক আছে। তো এখান থেকে আমরা যদি লিখি, এই জায়গা থেকে আমরা যদি লিখি, সেখানে হবে কি যে H+ ইকুয়াল টু কি, H+ ইজ ইকুয়াল টু হচ্ছে আমার Ka ইনটু কি CH3 C+OH ডিভাইডেড বাই কি CH3 C+O-, অর্থাৎ ইথানয়ের টার্ম, ঠিক আছে, মাইনাস। তো এখান থেকে আমরা দেখি, এখান থেকে যদি আমরা পিএইচ এর সম্পর্ক আনতে হয় তাহলে কি করে, আমরা মাইনাস লগ নিই, ঠিক আছে। তাহলে মাইনাস লগ অফ H+ ইকুয়াল টু কি হবে, মাইনাস লগ অফ K মাইনাস লগ অফ কি CH3 C+OH প্লাস কি CH3 C+O-, ঠিক আছে। বা এখান থেকে আমরা কি লিখতে পারি, এটা তো পিএইচ ইকুয়াল টু কি, এখানে আসতেছে কি পি কে এ, ঠিক আছে, এটা হচ্ছে পিএইচ ইকুয়াল টু পি কে এ প্লাস কি আমার পিএইচ ইকুয়াল টু পি কে এ মাইনাস কি, মাইনাস লগ অফ কি, এখানে এই যে এটা কি, এটা অ্যাসিড না, এটা অ্যাসিড না, আর এটা কি, এটা কি লবণ না, আমরা কি লিখবো, লগ অফ অম্ল ডিভাইডেড বাই কি লবণ, ঠিক আছে। দেন আমরা এখান থেকে যদি জাস্ট জিনিসটাকে মার্চ করি, তাহলে পিএইচ ইকুয়াল টু কি হবে, পিএইচ ইকুয়াল টু হবে পি কে এ
প্লাস কি লগ অফ, এখানে মাইনাস ছিল না, প্লাস করে দিচ্ছি, প্লাস করে কি করব, লব হরে যাবে, হর লবে যাবে, লগ অফ লবণ ডিভাইডেড বাই কি অম্ল। ও ও বুঝে গেছে জিনিসটা? অর্থাৎ বাফার দ্রবণের অম্লীয় বাফারের ক্ষেত্রে হ্যান্ডারসন হাইসেলবার্গের সমীকরণটা কি, পিএইচ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ অফ লবণ বাই অম্ল। লবণ বাই, ঠিক আছে, একই রকম ভাবে ক্ষারীয় বাফারের জন্য কি হবে দেখো, হ্যাঁ লবণ বাই ক্ষারীয়। লবণ বার ক্ষার হবে, সেটা কি আমার আবার প্রুফ করে দেখানো লাগবে নাকি তুমি নিজে করে নিতে পারবা? সেটা একই রকম, ধরো NH4OH থেকে NH4OH থেকে ভেঙে গিয়ে কি হবে, ওই যে OH মাইনাস হবে উপরে, OH মাইনাস নাকি? গ্যাস, ঠিক আছে, ওখানে POH আসবে আর কি, ওখানে ক্ষারীয় বাফারে হ্যাঁ, POH আসবে, POH আসলে সেখান থেকে তুমি 14 মাইনাস পিএইচ করে নিবে আর কি, 14 মাইনাস পিএইচ করতে হবে, বুঝছো? কারণ পিএইচ আর পিওএইচ এর সমষ্টি তো 14, জিনিসটা জানো না, তখন আমরা 14 মাইনাস করে নিব আর কি। তো এটাই তো, ওই ক্ষেত্রে হবে লগ অফ লবণ বাই ক্ষার, বুঝতে পারছো তো? মানে তো লবণ বাই নিচে কি হবে, এখানে ক্ষার হবে। তো এগুলো হচ্ছে মোটা দাগে আমার এই সংক্রান্ত মানে ইয়া, যে নরমালি বাফার দ্রবণের যে থিওরিটা আর কি। তো বাফার দ্রবণের থিওরি আমি এখন রেকর্ডটা অফ করে দিই, এরপর আমি তোমাকে ম্যাথ গুলা দেখাই। সামথিং ধরো